দরজার ওপারে এক পা রাখতেই মরিয়ম বেগম বলে উঠল, কাহিনী দূরে দিয়ে এখন দুই বউ মিলে নাটক দেখতে এসেছো? মা, আপনি আমাদের ভুল বুঝছেন। আমি বা মেজো আপা কেউই কোনো কথা ওনাকে বলিনি। আমার চুল বয়সে পেকেছে, হাওয়াতে পাকিনি। বড় বউ যেভাবে আমাকে বোঝাবে আমি সেইভাবেই বুঝবো। যদি সেটা ভাবো তাহলে তুমি ভুল ভাবছো। মা, আপনি না বুঝলে আমার কোনো ক্ষমতা নেই আপনাকে বোঝানোর। আর আপনারে বোঝাতে যাওয়ার দুঃসাহস আমি কখনো দেখাবো না। অথই মরিয়ম বেগমের কথাগুলো বলতে বলতে তরকারি বাটির দিকে হাত বাড়ালো। সময় অথইকে থামিয়ে দিয়ে বলল, অথই, ওগুলো ওখানেই রাখো। তুমি আর লতা দুজনেই রান্না করে যাও, আমি আসছি। তোমার কাছে অনুরোধ করছি, তুমি এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করো না। আর রাতে মানুষ কতটুকুই বা খায়, যা আছে তাতে আমাদের দুজনের হয়ে যাবে। তোমাকে আমি এখান থেকে যেতে বলেছি। রহমান সাহেব বললেন, বড় বউ তুমি যাও, আমি দেখছি। অথই আর কোনো কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। লতা অথইকে নিয়ে রান্না রুমে চলে গেল। মরিয়ম বেগমের দিকে তাকিয়ে রহমান সাহেব বলেন, মরিয়ম, তুমি এই কাজটা একদমই ঠিক করোনি। তোমার বোঝা উচিত যে তারা এবারের বউ। তুমিও কি এখন আমাকে এটা বোঝাতে আসবে নাকি যে আমি বাড়ির বউদের দেখতে পারি না, খেতে দেই না? ওগুলো বলতে চাইছো না? আমি তোমাকে কিছুই বলতে চাইছি না। আর তুমি কি করছো না করছো সেটা তুমি তোমার বিবেককে বিবেচনা করে দেখো, তাহলে বুঝতে পারবে। রহমান সাহেব সুমনের দিকে তাকিয়ে বলল, সুমন, বাবা, এটা নিয়ে আর বাড়াবাড়ি করিস না, যা শুয়ে পড়। বাড়াবাড়ি না আব্বা, আমি কোনো কালেই অন্যায় সহ্য করতে পারি না। আমার মনে হয়েছিল এটা আপনাদের জানানোর দরকার, তাই জানালাম। মরিয়ম ফোঁস করতে করতে বলল, আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করছি। আর তারা বিয়ে করে আসার সময় বাবার বাড়ি থেকে এমন কোনো অঢাল সম্পত্তি নিয়ে আসেনি যে এত বাছবিচার করে তাদের সাথে চলতে হবে। মা, তুমি এবার কেমন কথা বললে? ভুল কি কিছু বলেছি? আর মেজ বউ তো এ বাড়িতে 9 বছর হলো এসেছে। কই, সুজন তো কোনোদিন এইসব বিষয় নিয়ে মাথা ঘামায়নি কোনোদিন। আর তুই বিয়ে করেছিস, মাসও গড়ায়নি, তাতেই এত বিচার, এত নালিশ। সুজন কি করলো না করলো সেটা তার ব্যাপার। আমি দেশে ছিলাম না, তাই আমি জানিও না যে এই সংসারে কি হয়েছে। আর শুধু আমার বউ না, এখানে যদি লতা একা থাকতো তবুও আমি এটাই করতাম। আর তুমি কি বললে? ওরা বিয়ে হয়ে আসার সময় অঢাল সম্পত্তি আনেনি দেখে ঠিক মতো খাবারটাও পাবে না, তাই তাই তো? সুমন তার মার কথাগুলো কেবল রহমান সাহেবের দিকে তাকিয়ে বলল, আব্বা, মা এ বাড়িতে বিয়ে হয়ে আসার সময় কত বিঘা সম্পত্তি এনেছিল সেটা তোর মাকে জিজ্ঞেস কর। সুমন মায়ের দিকে তাকাতেই মরিয়ম মাথা নিচু করে ফেলল। সুমন মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি যেভাবে এ বাড়িতে এসেছো ওরা দুজনে এ বাড়িতে ঠিক ওইভাবেই এসেছে। তুমি যেমন মা বাবার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে বাবার হাত ধরে এ বাড়িতে এসেছ, ওরাও ঠিক তেমন ওদের কাছে মানুষগুলোকে ছেড়ে এ বাড়িতে এসেছে। বানের পানিতে বেশি আসা কোনো খড়কুটা না ওরা। তাদের আমরা বিয়ে করে সসম্মানে এ বাড়িতে এনেছি, তাই তারা এসেছে। তাই তোমার কাছে অনুরোধ করব, অসম্মান করে মনে কষ্ট দিও না ওদের। তুমি তোমার শাশুড়ির কাছ থেকে সম্মান, ভালোবাসার অধিকার কোনোটাই পাওনি আমি দেখেছি। তাই বলে এই প্রতিশোধ তুমি তোমার ছেলের বউদের উপর নিতে পারো না। বরং এটা ভাবো যে যে সম্মান ভালোবাসা তুমি তোমার শ্বশুরের কাছ থেকে পাওনি, না পেয়ে কষ্ট পেয়েছো, সেই কষ্ট তুমি তোমার ছেলে বউদের পেতে দিবে না। তাহলে দেখবে সম্পর্কগুলো কত সুন্দর হয়ে ওঠে। সংসার তোমার একার নামা, এই সংসার যেমন তোমার, লতার, অথয়েরও। কথাগুলো বলে সুমন তরকারি বাটি দুটো হাতে করে নিয়ে বেরিয়ে গেল। মরিয়ম বেগম সুমনের চলে যাওয়ার দিকে তাকিয়ে রাগে ফোঁস করতে লাগলেন। সুমন রান্নাঘরে এসে অথয়কে ডেকে ওর হাতে বাটি দুটি এগিয়ে দিয়ে বলল, বাড়িতে ডিম আছে? হ্যাঁ আছে। দুটো ডিম নিয়ে আসো। ডিম দিয়ে কি করবেন? দরকার আছে, নিয়ে আসো। লতা দুটো ডিম এনে সুমনের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে ভাইয়া ডিম। লতার হাত থেকে ডিম দুটো নিয়ে অথয়ের হাতে দিয়ে বলল, অথই, ডিম দুটি ভাজি করো তো। ডিম কেন ভাজি করব? আমি বলছি তাই ভাজবে, কথা বাড়িও না। অথই ডিম দুটি ভাজতে শুরু করলো। যতক্ষণ ডিম ভাজা শেষ না হলো ততক্ষণ রান্নাঘরে দাঁড়িয়েছিল সুমন। ডিম ভাজা শেষ হলে সুমন লতাকে ডেকে বলল, লতা। জি ভাইয়া। ডিম ভাজি দিয়ে দুজনে ভাত খেয়ে যে যার ঘরে
সব কিছু গুছিয়ে শুয়ে পড়ো। লতা আর অথই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। সুমন তার রুমে চলে গেল। এরপর লতা আর অথই দুজনে কিছুক্ষণ চুপচাপ থেকে খেতে শুরু করলো। খেতে খেতে লতা বলল, বড় আপা, আপনি কপাল করে ভাইয়ের মতন একটা স্বামী পেয়েছেন। আমি খেয়ে থাকলাম না থাকলাম তা কোনো দিন আপনার দেবর এর চোখে পড়েনি। কোনো দিনও জিজ্ঞেস করেনি আমি খেয়েছি কিনা। এমন কত দিন রাত গেছে যে আধা পেটে খেয়ে থেকেছি, কেউ কখনো জানতেও চায়নি আমি খেয়েছি কিনা, ভাতে আমার পেট ভরেছে কিনা। কিন্তু কোনো জিনিসের কোনো অভাবই তো নেই এই সংসারে, শুধু মানসিকতার অভাব। অথই তাকিয়ে দেখলো লতার প্লেটের উপর চোখের পানি টপ টপ করে পড়ছে। লতাকে কি দিয়ে সান্ত্বনা দিবে অথই? এর ভাষা জানা নাই, তবু অথই বলল, এগুলো ভেবে কষ্ট পেও না আপা। দিন সবসময় একরকম থাকে না। এমন একদিন আসবে দেখবে, সেদিন আমার আর আপনার কোনো কষ্ট থাকবে না। সান্ত্বনা দিচ্ছ আপা? সান্ত্বনা হবে কেন, তুমিও দেখে নিও। জানি না কপালে কি আছে। সকাল কাল সকালে কি রান্না করতে হবে আপা? কি আর প্রতিদিনের মতো রুটি আর তরকারি? কি তরকারি রান্না করতে হবে জানা থাকলে সকালের আগে আগে উঠে কেটে রাখতাম। কি তরকারি রান্না হবে সেটা তো মাই উঠে ঠিক করবে। ও আচ্ছা। দুজনে খাওয়া দাওয়া শেষ করে প্লেট বাসন মেজে পরিষ্কার করে রেখে শুতে চলে গেল দুজনই। রুমে এসে অথই দেখলো সুমন ঘুমিয়ে পড়েছে, তাই কোনো সাড়া শব্দ না করে চুপচাপ একপাশে শুয়ে পড়ল। হঠাৎ সুমন বলে উঠল, কাজ শেষ হলো? তুমি ঘুমাওনি না? হ্যাঁ, কাজ শেষ হলো। আমি তো ভাবছিলাম তুমি ঘুমিয়ে গেছো। না, ঘুমাইনি। চেষ্টা করেছি অনেকক্ষণ ধরে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। শরীর খারাপ লাগছে না, মনটা খারাপ লাগছে। নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আমার জানা মতে তুমি তো কোনো অপরাধ করোনি, তাহলে অপরাধী মনে হচ্ছে কেন? এই যে প্রতিদিন তোমাদের সাথে এমন অন্যায় কাজ হয় যা আমি কখনোই বুঝতে পারিনি। আবার কখনো সেভাবে খোঁজও নেইনি। কি খাচ্ছ না খাচ্ছ কখনো খেয়াল করিনি। কিন্তু আমার মা কখনো এমন কাজ করতে পারে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। তুমি যা ভাবছো ঠিক তেমন হয়নি। আর তুমি মায়ের সাথে একটু বেশি বেশি করে ফেলেছো। এমনটা না করলেও পারতে। মায়ের মনে শুধু শুধু কষ্ট দিলে। আমি মাকে কষ্ট দিয়ে কিছুই বলিনি। যেটা সত্যি আমি সেটাই বলেছি। মা ভুল করলে সেই ভুলটা ধরিয়ে দেওয়ার আমার কর্তব্য, কারণ আমি মায়ের বড় ছেলে। আমি জেনে বুঝে মাকে অন্যায় কাজ করতে দিতে পারি না। সেটা ঠিক আছে, কিন্তু মা তো কষ্ট পেয়েছে। মা যদি নিজের ভুলে ধরতে পারে তাহলে কষ্ট পাবে না। আর যদি মনে করে তিনি হেরে গেছেন, তাহলে এর জন্য মার ভবিষ্যৎ আরও বেশি কষ্ট পাবে। আচ্ছা, যা 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 হবার তা হয়ে গেছে, অনেক রাত হলো, ঘুমাও। অথই পাশ পেয়ে শুয়ে পড়লো, ঘুমানোর চেষ্টা করছে। এদিকে লতা ঘরে ঢুকতেই সুজন জিজ্ঞেস করলো, কি হয়েছে বাড়িতে? কি হয়েছে? কিছুই তো হয়নি। আমি সবটা শুনেছি। আমার কাছে লুকিয়ে লাভ নেই। সবটা যখন শুনেছো তাহলে জিজ্ঞেস করছো কেন? ভাইয়া একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। মাত্র বিয়ে করেছে কদিন হলো, এখনই বউয়ের হয়ে ওকালতি করা শুরু করে দিয়েছে মায়ের সাথে। ভাইয়া শুধু একা আপার জন্য লড়াই করেনি, সেখানে আমিও ছিলাম। যা তুমি কোনোদিন পারোনি, আজ ভাইয়া তা পেরেছে, তার জন্য তোমার লজ্জা হওয়া উচিত। আমি মানুষের মতো এত ন্যাকামো করার মধ্যে নাই। আর এই মেয়ে মানুষের খাওয়া দাওয়া এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। মাথা থাকলে ঠিকই ব্যথা থাকতো। যার মাথা নেই তার আবার মাথা ব্যথা কিসের? সুজনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল লতা। ঘুম আসুক বা না আসুক, অভিনয় করতে তো আর দোষ নেই। সকালবেলা অথই দরজা খুলতেই দেখলো তার শাশুড়ি উঠোনে বসে আছে। চারদিকে তাকিয়ে বুঝতে পারলো লতা এখনো ঘুম থেকে ওঠেনি। উঠলে নিশ্চয়ই এখনো ঘরে থাকতো না। ভয়ে ভয়ে ধীর পায়ে মরিয়ম বেগমের দিকে এগিয়ে গেল অথই। ওনার সামনে দাঁড়িয়ে বলল, মা, আজকে কি রান্না হবে যদি বলে দিতেন। মরিয়ম বেগম গভীর কণ্ঠে বলল, রুটি আর তরকারি করো। কি তরকারি হবে মা? ঘরে যা আছে তাই দিয়ে একটা সবজি রান্না করো। আগে রুটি বানাও, তারপর সবজি রান্না করো। অথই ভয়ে ভয়ে লতার ঘরের দরজার দিকে তাকালো, লতা উঠছে কিনা দেখতে। কারণ অথই রুটি বানাতে পারে না। রুটি শেখা যেমন তেমন হয়, কিন্তু বানাতে গেলে হয়ে যায় বাঁকা। সাহস করে শাশুড়িকে বলেই ফেলল, মা,
আমি তো রুটি ভালো করে বানাতে পারি না। ততক্ষণে আমি তরকারিটা রান্না করি। মেজো আপা উঠলে উনি রুটি বানিয়ে দিলে আমি সেঁকে নিতাম। আজও ঠিকঠাক মতো রুটি বানাতে পারো না, তাহলে বাপের বাড়িতে এত বছর শিখলে কি? অথয় আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। ও খুব ভালোভাবে বুঝতে পারলো কাল রাতের রাগ আজ উনি ওর ওপর দিয়ে তুলছে। গ্রামের বাড়ি, তাই উঠানে মাটির চুলোতেই রান্না করতে হয়। অথই রান্নার জন্য সব কিছু গোছাতে গোছাতে লতা উঠে পড়ল। লতা এসে অর্থের উদ্দেশ্যে বলল, রাতে ছেলেটার শরীর খারাপ ছিল, তাই খুব জ্বালিয়েছে, ঘুম হয়নি তেমন একটা, তাই উঠতে দেরি হয়ে গেল। আবার তুমি তরকারিগুলো কেটে ফেলো, আমি ততক্ষণে রুটি বানিয়ে নেই। আচ্ছা আপা। মরিয়ম বেগম যেন ওত পেতেই ছিলেন কথার জবাব দেওয়ার জন্য। তুমি তো আর সারা জীবন তাকে রুটি বানিয়ে খাওয়াবা না, তারও তো শেখা দরকার। আস্তে আস্তে সব শিখা যাবে মা। আমিও তো পারতাম না, এখন তো সবই পারি। আপাও একসময় সব শিখা যাবে। বানাতে বসলে তো তবেই শিখবে, হাত পা গুটিয়ে বসে থাকলে তো কোনো কালেই শিখতে পারবে না। বারান্দায় বসে বসে সব কথাই শুনছিল রহমান সাহেব। এবার তিনি নেমে এসে চুলোর পাড়ে একটা টুল নিয়ে বসে বলল, বৌমা। জি আব্বা। রুটি বানাতে কি কি লাগবে জোগাড় করে নিয়ে আসো তো। আজ রুটি তুমিই বানাবে, আমি চুলায় খড়ি ঠেলে দেব, আর তুমি রুটি বানাবে। এসো তো। আর রুটি যেমনই হোক তেমনই খাবো, কোনো টু শব্দ কেউ করতে পারবে না। যে মুখ খুলবে আজ তার সাথে আমার বোঝাপড়া হবে। মরিয়ম বেগম রাগে গজগজ করতে চলে গেলেন সেখান থেকে। অথই মনে মনে ভাবলেন, যাক, মা যেমনই হোক বাবার মতন এমন একটা শ্বশুর পেয়েছি। মরিয়ম বেগম চলে যাওয়ার পর রহমান সাহেব বলল, আব্বা, আপনি সকাল সকাল মাকে দিলেন তো রাগিয়ে। তোমার মা রাগ না করে কখনো কোনো কথা বলতে পারে? রহমান সাহেবের কথাটা বলেই হেসে উঠলেন। সাথে সাথে অথই ও লতাও হাসল। অথই রুটি বানালো আর রহমান সাহেব চুলোয় জাল দিল। পাড়ার কয়েকজন এসে এমন দেখে ইয়ার্কিও করে গেল। রান্না শেষ করে অথই ও লতা সব গুছিয়ে নিয়ে মরিয়ম বেগমের ডাক দিল। সুমন সবসময় নিজের ঘরে খায়, তাই তাকে খাবার ঘরে নিয়ে দিতে হয়। মরিয়ম সুমনের খাবার বেড়ে দিল। অথই সুমনের খাবার নিয়ে ঘরে এলো। অথই এসে দেখলো সুমন ফ্রেশ হয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। বিছানার একপাশে খাবার রেখে অথই সুমনকে ডাক দিল খাওয়ার জন্য। এসো, খেয়ে নাও। তুমি খেয়েছো? তুমি তো জানোই সবার খাওয়া শেষ হলে তারপর আমি আর আপা খাই। সুমন উঠে খেতে বসলো আর অথইকে বলল, এসো তুমিও আমার সাথে খাও। না, তুমি খেয়ে নাও, আমি পরে খাচ্ছি। এখন আমার সাথে খাও, আবার পরে গিয়ে লতা আপার সাথে খাবে। না, তুমি খেয়ে নাও, মা যদি দেখে আবার খুব রাগারাগি করবে। তুমি খেয়ে নাও, আমি পরে খেয়ে নিব। কে দেখবে না দেখবে, আসো তো। আর এখন থেকে তুমি আমার সাথে বসে খাবে, পরে দরকার পড়লে আবার লতার সাথে গিয়ে খাবে। সুমনের জোড়াজুড়িতে অথই সুমনের সাথে খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ করে সব গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে গেল অথই। কেউ কিছু জেনে বুঝতে না পারে তাই লতার সাথে সামান্য কিছু খেয়ে নিল। এভাবেই চলছিল ওদের সংসার। সুমন সবসময় খেয়াল রাখার চেষ্টা করে, আর যাই হোক, বিশেষ করে খাওয়ার কষ্ট যেন দুই বউয়ের কে কোনো দিন না পেতে হয়।